উন্নত এলাকায় বেশি মূল্যে শ্রম বিক্রি করতে গিয়ে প্রাণ হারায় নীলফামারীর স্কুল ছাত্ররা। এখনও শেষ হয়নি দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, মত বিশ্লেষকদের। পণ্য খালাসে জটিলতা ও শুল্ক ছাড় না দেওয়া সহ নানা কারণে চাঁপাইনবাবগঞ্জ বন্দরে কমেছে আমদানি কার্যক্রম। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ বন্দর কর্তৃপক্ষ। আগামী বাজেটে কর ও শুল্ক হার কমিয়ে নতুন কাঠামো নির্ধারণ করা হবে জানালেন অর্থমন্ত্রী। দায়িত্বে গাফিলতি সহ্য না করার হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। এবং স্বাস্থ্য খাতে চাহিদা বেড়ে যাওয়ায় নার্সিং শিক্ষায় আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাস পরিবর্তনের তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সীমার বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। কুমিল্লার 14 গ্রামে নিহত 13 ইট ভাটা শ্রমিকের বেশিরভাগই নীলফামারীর জলঢাকার স্কুল ছাত্র। দারিদ্র্য পীড়িত এলাকার শ্রমের মূল্য কম থাকায় বাধ্য হয়ে অপেক্ষাকৃত উন্নত এলাকায় শ্রম বিক্রি করতে যান তারা। বিশ্লেষকরা বলছেন, দেশে শ্রমিকদের মজুরি বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এখনও যে শেষ হয়নি, এই ঘটনা তারই উদাহরণ। শাকিল মাহমুদের ছবি নিয়ে রতন সরকারের রিপোর্ট। শুক্রবারের মর্মান্তিক এই ঘটনা আঘাত এনেছে বিবেকবান মানুষের মর্মমূলে। একই সঙ্গে উস্কে দিয়েছে কিছু প্রশ্ন। দেশ উন্নয়নের ধারায় এগিয়ে গেলেও স্কুলের গণ্ডি না পেরোনো এতগুলো কিশোর ছেলেকে কেন ভাটার অগ্নিচুল্লি লাগোয়া ছোট্ট শেডে গাদাগাদি করে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারাতে হলো, এই প্রশ্ন ছিল নিহত 13 শ্রমিকের গ্রামের কাছাকাছি কচুকাটার এই ইট ভাটার শ্রমিকদের কাছে। 20,000, 20,000, 22,000, 30,000 টাকা দিয়ে লোক ধরে যায়। 6 মাস ডিমান্ড ওদেরকে তৈরি করে নিয়ে যায়। মনে করে এখানে আমি কাম করতেছি সারাদিন 300 টাকা, দেখা যাচ্ছে আমি যদি ঢাকায় কাম করি তাহলে এখানে 600 টাকা। সর্দারকে বলে আমাকে 6,000, 7,000, 8,000 টাকা দেন, আমি সেজনে ওটা শোধ করব। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম বৃহত্তর রংপুরের 5টি জেলার উদ্বৃত্ত শ্রম বঞ্চিত হচ্ছে অপেক্ষাকৃত উন্নত অঞ্চলগুলোতে। কারো মতে দেশের উন্নয়ন ধারার ফাঁক গড়িয়ে কিছু ক্ষেত্রে রয়ে গেছে দাসপ্রথা। এই অঞ্চলের শ্রমিকদের অগ্রিম শ্রম তারা কিনে নিয়ে তাদেরকে এখান থেকে গরু বাছুরের মতো নিয়ে যাওয়া হচ্ছে। তাদের অগ্রিম টাকা নেওয়ার কারণে সেখানে তারা শ্রম দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়। এই উদ্বৃত্ত শ্রমটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি এবং শ্রমিকদেরকে যদি যথাযথভাবে মূল্যায়ন করতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে সুষম উন্নয়নের কথা বলি সেটি সম্ভব না। শিল্প বাণিজ্যের সঙ্গে জড়িতরা বলছেন, এই অঞ্চলে শিল্প বিকাশ না হওয়ায় দারিদ্র্যের কারণ। সরাসরি না হলেও পরোক্ষভাবে কর্মসংস্থানের অভাবের কথা স্বীকার করছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই কাজ যদি আমাদের এখানে করার সুযোগ থাকতো, আমাদের এখানে কর্মসংস্থানের যদি ব্যবস্থা থাকতো, তাহলে এই লোক ওখানে যেত। শুধু মজুরির প্রয়োজনে তারা গিয়েছে তা নয়। সরকারের পলিসি আছে, সেটাকে যদি কিছুটা শিথিল করা হতো তাহলে এই অঞ্চলে ব্যাপক শিল্প কারখানা হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে অভিন্ন পারিশ্রমিক নির্ধারণ, শ্রম আইন প্রয়োগে উদাসীনতা, দুর্বলতা ছাড়াও উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করতে না পারাকে দারিদ্র্য দূর করতে না পারার বর্তমান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। পণ্য খালাসে জটিলতা, কাঁচামাল আমদানি ক্ষেত্রে আংশিক শুল্ক ছাড় না দেওয়া সহ নানা কারণে চাঁপাইনবাবগঞ্জ বন্দরে কমে গেছে আমদানি কার্যক্রম, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। পণ্য আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির নেতারা জানান, অন্যান্য বন্দরের মতো এখানেও সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বন্দরে কর্মতৎপরতা বাড়বে। চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর ঘুরে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর। বছর দুয়েক আগেও গড়ে প্রতিদিন 5 শতাধিক গাড়ি ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে এই বন্দরে আসতো। এরপর পানামায় পণ্য খালাসের পর দেশের বিভিন্ন প্রান্তে চলে যেত আপেল, কমলা সহ আমদানিকৃত বিভিন্ন ফল। ব্যাপক আমদানি ছিল মরিচ, ভুট্টা, আদা, জিরা সহ বিভিন্ন কাঁচামালেরও। কিন্তু বর্তমানে এই বন্দরে আমদানি হচ্ছে শুধু কমলা, পেঁয়াজ ও পাথর। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বন্দরে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আংশিক শুল্ক ছাড় দেয়া হলেও এখানে তা মানা হয় না। এছাড়া বন্দরে পণ্য খালাসের জটিলতা, জায়গা স্বল্পতা ও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক আমদানিকারক। আমাদের গাড়িগুলো ঢুকে সকালে,
আপনার পানামাতে কোনো জায়গা নাই, পেঁয়াজ আর পাথর। এই কারণে আমাদের পচনশীল জেলা মাল আমাদের আলাদা ইয়ার্ড চাই। যেটা পচে যাবে সেটা তো বিক্রি হবে না, তার ট্যাক্সটা কেন নিবে? তো সেটা আমরা এটা অনেক রিকোয়েস্ট করে হয় নাই, কাজে এই কারণে আমাদের এখান থেকে ঢুকে না। পার্টিকে যদি সুযোগ সুবিধা না দেওয়া যায় তাহলে এখানে ট্যাক্সেবল আইটেমগুলো আসছে না। এতে সরকার শুধু রাজস্ব হারাচ্ছে না, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এই অঞ্চল। তাই অন্যান্য বন্দরের মতো এখানেও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান পণ্য আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির নেতারা। অন্যান্য পোর্টগুলোর তুলনায় যেন আমাদের একই নিয়মে এমবিআর যে নির্ধারণ করবে একই নিয়মের জন্য চলে, তাহলে ভৌগোলিক কারণে আমরা এই এলাকার লোক সবচেয়ে লাভবান হবে, রাজস্ব দ্বিগুণ দেব। তবে রাজস্ব আদায়ে ব্যর্থ হওয়ার নানা কারণ ব্যাখ্যা দিয়ে সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই শুল্ক কর্মকর্তা। কিছু পণ্য আছে যেমন পাথর, সেটা ট্যারিফ মূল্য, সেখানে ট্যাক্সের পরিমাণ খুবই নগণ্য। যদি ট্যাক্সেবল আইটেম বা অধিক শুল্ক হার যুক্ত পণ্য এদিক থেকে আমদানি করা হয়, সেক্ষেত্রে আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। কর্তৃপক্ষ জানায় বর্তমানে প্রতিদিন গড়ে 1.5 থেকে 200 ট্রাক পণ্য আমদানি হচ্ছে এই বন্দরে। গত 6 মাসে বন্দরে লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় 143 কোটি টাকা ঘাটতি রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আগামী বাজেটে কর ও শুল্ক হার কমিয়ে নতুন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, এখন থেকে কোনো আইন বা শুল্ক হার বারবার পরিবর্তন হবে না। একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া হুঁশিয়ারি করেন, শুল্ক আদায়ে কোনো গাফিলতি বা হয়রানি সহ্য করা হবে না। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আয়ের 30% আসে কাস্টমস শুল্ক থেকে। রাজস্ব আহরণে কাস্টমস কর্মকর্তাদের বড় ভূমিকা থাকলেও অনেক সময় অসাধু কিছু কর্মকর্তার কারণে পণ্যের শুল্কায়নে হয়রানির শিকার হন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তাই শুল্কায়ন প্রক্রিয়ার দ্রুত আধুনিকায়ন ও হয়রানি দূর করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। বিনিয়োগ আকর্ষণ ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শুল্ক ব্যবস্থা সহজ করার কথা বলেন বাণিজ্য মন্ত্রীও। কাস্টমসের আরেকটি উল্টো দিক আছে, হয়রানির শিকার। যেমন একটা পারফিউম এসছে, পারফিউমের একটা ট্যাক্স, বোতলের সেম ট্যাক্স ধরে ডিউটি বসিয়ে দিলেন, এটা যাতে না হয়। সহজীকরণের কথা বলা হয়েছে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আধুনিক করতে হবে আমাদের সমস্ত প্রক্রিয়া, সারা বিশ্বের সাথে কম্পিটিটিভ করতে হবে, আমরা যেন সেই দৌড়ে যেন পিছিয়ে না পড়ি। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও শুল্ক ফাঁকি দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রাজস্ব আহরণে কারো গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেন এনবিআর চেয়ারম্যান। সিএনএফ এজেন্টদের এবং যারা ব্যবসা বাণিজ্য করেন এবং আমাদের কর্মকর্তা, তাদের কোনো গাফিলতির কারণে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটিও শক্ত হাতে দমন করা হবে। সম্প্রতি চট্টগ্রামে যা আমরা শুনেছি, এটির জন্য তদন্ত কমিটি হয়েছে, আমরা নিজেরা সেটি দেখব এবং এর সাথে জড়িত কেউ রেহাই পাবে না। বিনিয়োগ ও বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে কর হার ক্রমান্বয়ে কমিয়ে রাজস্ব আহরণের নতুন খাত বের করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। আজকে 3 লক্ষ কোটি রেভিনিউ অর্জন করে এটা কিন্তু 4 লক্ষ কোটি করা যায়, ট্যাক্স কমিয়ে, রেট কমিয়ে, তাহলে কোনটা ভালো? আগামী বছর আমরা ভ্যালু রেট ট্যাক্স, যেটা লম্বা সময় ধরে প্রলম্বিত হয়ে যাচ্ছে, প্রলম্বিত হচ্ছে, এটা আমরা বাস্তবায়ন করব। অনুষ্ঠানে রাজস্ব আহরণে ভূমিকার জন্য ডব্লিউটিও মেরিট সার্টিফিকেট এবং কাস্টমসের আধুনিকায়নের জন্য কাস্টমস কমিশনার, রাজস্ব কর্মকর্তা ও সিএনএফ এজেন্টদের সম্মাননা দেওয়া হয়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিজ্ঞান প্রযুক্তি সহ উচ্চশিক্ষার নানা স্তরে মানসম্মত গবেষণায় পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। এমনকি কোনো ক্ষেত্রে প্রকৃত গবেষকরা পাচ্ছে না উপযুক্ত অর্থের যোগানও। এমন মত প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের। গতকাল রাজধানী বনানীর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি, যেখানে প্রতি বছর 2টি সেশনে দেশি বিদেশি এমফিল ও পিএইচডি গবেষণার নানা বিষয়ে গবেষণার সুযোগ পাবেন বলে জানান বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ। এ সময় যে কোনো উদ্ভাবনী বিষয়ের উপর সৃজনশীল গবেষণা কর্মে এখন থেকে অর্থের কোনো অভাব হবে না বলেও আশ্বাস দেন ডক্টর মশিউর রহমান। আমি আপনার প্রশ্নের উত্তরে খুব সংক্ষেপে বলবো, দেশ গড়ার জন্য
উঁচু মানের গবেষণার যে সকল আর্টিকেল লেখা হয় সেগুলো প্রকাশের জন্য কিন্তু ওই লেখক তেমন কোনো পারিতোষিক পান না। অনেক জায়গা আছে ওই লেখা প্রকাশ করার জন্য লেখককেই আবার টাকা দিতে হয়। টাকাটা মূল সমস্যা নয়, মূল সমস্যা হলো যে গবেষণা করার গুণগত মান যারা নিশ্চিত করতে পারবেন তাদের নিষ্ঠা। চিকিৎসা খাত সহ বিভিন্নভাবে সেবা নেওয়ার পরিসর বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে নার্সিং পেশায়। একই সঙ্গে বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে মানসম্পন্ন নার্সিং শিক্ষার জন্য অবকাঠামোগত উন্নয়ন ও সিলেবাসে পরিবর্তন জরুরি বলে মনে করেন গবেষকরা। নার্সিং অধিদপ্তর বলছে শিগগিরই বাস্তবায়ন করা হবে নতুন শিক্ষা কারিকুলাম। বিস্তারিত কাজল আব্দুলের রিপোর্টে। পেশাগত কাজের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং শিক্ষা নিচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থী। মানবিক আচার থেকে শুরু করে পেশাগত প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে তাদের শেখানো হচ্ছে সেবা দেওয়ার বিভিন্ন পদ্ধতি বা কলাকৌশল। সবথেকে বেশি ভালো লাগে মানে নার্সিং এর যে ড্রেস আপটা। আমার ছোট সময় থেকে ইচ্ছে ছিল যে আমি নার্সিং পেশায় পড়বো। নিউমোনিয়া, তারপর ফিভার, এই ডেঙ্গু, তারপরে এই ধরনের বিভিন্ন ধরনের ডিজিজ আছে যেগুলো নিয়ে ওইখানে কালেকশন করতে হয়। মানুষ সেবা করতে পারলে নিজেকে অনেক মহৎ মনে করা যাবে। স্বাস্থ্য খাতে চাহিদা বেড়ে যাওয়ায় এ খাতে আগ্রহী শিক্ষার্থী যেমন বেড়েছে, প্রয়োজনে বাড়ছে প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও আসন সংখ্যা বৃদ্ধিতে সরকারি সুনজর প্রয়োজন বলে মনে করে নার্সিং কাউন্সিল। সরকার এখন পারে এক্সিস্টিং যে নার্সিং ইনস্টিটিউটগুলি আছে সেগুলিকে আরেকটু ক্যাপাসিটি বাড়ানো দরকার, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, সেখানে ফ্যাকাল্টি বৃদ্ধি হওয়া দরকার। গবেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে শিক্ষা কারিকুলামে আধুনিকায়ন অত্যাবশ্যক। তবে বিশ্বমানের নার্স তৈরিতে শিক্ষা পদ্ধতির সংস্কারের কথা জানায় নার্সিং অধিদপ্তর। আমরা যদি নার্সদের সত্যি সত্যি অবস্থার উন্নয়ন করতে চাই তাহলে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণ এবং সেই সময়ের সংখ্যা, যে প্রাইভেট সেক্টরে যে নার্সিং ইনস্টিটিউট গড়ে উঠছে তাদেরকেও কতগুলো বিষয়ে কোর্স কারিকুলাম আধুনিকায়ন করা দরকার। তাতে বিহেভিয়ারাল সায়েন্স, ইংরেজি শিক্ষা এবং অন্যান্য যে সাব স্পেশালিটি শিক্ষা, আমরা ওই মানটাকে সামনে রেখে আমাদের কারিকুলামটা এবছরই আবার আপগ্রেড করা হয়েছে। আন্তর্জাতিক মান ওরা যেমন 2 ধাপ এগিয়ে যায়, আমরা হয়তো অত তাড়াতাড়ি তাদেরকে ছুঁতে পারি না, আমাদের একটু সময় লেগে যায়। দেশে 4 বছরের স্নাতক ও 3 বছরের ডিপ্লোমা নার্সিং এমন প্রতিষ্ঠান 251টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী আসন সংখ্যা 13,515টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশ কাতার। দেশটির বিভিন্ন মসজিদে মুয়াজ্জিম ও ইমামতি পেশায় নিয়োজিতদের বড় অংশই বাংলাদেশি। প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন আলেমরা। কাতারের নাগরিকদের কাছে নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানালেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2400-র মতো মসজিদে প্রায় 1300 বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিম বর্তমানে কর্মরত রয়েছেন কাতারে। কাতারিদের কাছে মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিমরা বেশ সম্মানিত ব্যক্তি। শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াতের কারণে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করেন প্রবাসী ইমামরা। আমাদের বেতনের ব্যাপার আলহামদুলিল্লাহ যথেষ্ট খেয়াল রেখেছেন, বেতন আলহামদুলিল্লাহ ভালো। কাতার দেশের যে নাগরিক আছেন ওই দেশের মতোই আমাদেরকে ওরা সম্মানের সাথে রেখেছেন। অধিকাংশ মসজিদের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি বাইরে ইমাম এবং মুয়াজ্জিম। রাস্তায় চেকিং করা হয়, সবাইকে তারা চেক করে, এদেশের ইমামদেরকে তারা ছেড়ে দেয়। মানে আমাদের প্রতি তাদের যে আত্মবিশ্বাস, এটা এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দনীয়। ইমামদের কাতারি নাগরিকদের কাছে নিজ মাতৃভূমি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। আমাদের কোনো অপকীর্তির জন্য যাতে আমরা কাতারের কাছে আলোচিত সমালোচিত না হয়ে যায়, আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা চলা, প্রতিটা বলা যাতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। বাংলাদেশিদের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি সেদেশের নাগরিকদের কাছে তুলে ধরা ইমাম মুয়াজ্জিমদের দায়িত্ব বলে মনে করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সব ধর্ম মিলেমিশে আমরা যেমন বাস করছি, তাদের মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে, তাদের লেকচারের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে এই মেসেজটা কাতারের বিভিন্ন সরকার থেকে শুরু করে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এবং এটা আমাদের একটা ধর্মীয় মূল্যবোধ, আমাদের যেটা শান্তিপ্রিয় জাতি হিসেবে কাতারে আমাদের ইমেজ আরও বাড়বে বলে আমি মনে করি। মেধা, আচরণ, মনোমুগ্ধকর তেলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম মুয়াজ্জিমদের ব্যাপক চাহিদা রয়েছে কাতারে। সময় সংবাদ, দোহা, কাতার।
অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি। গতকাল চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক তুলে ধরে ভবিষ্যতে তা আরও অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। নিজেদের চাহিদা মেটাতে গড়ে ওঠা আসবাবপত্র শিল্প এখন পরিচিতি পাচ্ছে রপ্তানি খাত হিসেবে। বাণিজ্য মেলায় আসা উদ্যোক্তারা বলছেন, আকর্ষণীয় নকশা আর গুণগত মান আকৃষ্ট করছে বিদেশি ক্রেতাদের। বাজার সম্ভাবনা কাজে লাগাতে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে শিগগিরই চালু হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের শোরুম। আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিতি বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। ঘর গোছানোর অতি প্রয়োজনীয় ও শৌখিন উপকরণ আসবাবপত্র, নান্দনিক কারুকাজ আর রুচিশীল নকশা খচিত কাঠের আসবাবপত্রে আকর্ষণ নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। কুইন বেড, কিচেন ক্যাবিনেট, সোফা কাম বেড, বিভিন্ন ধরনের খাট ও ডাইনিং টেবিল শোভা পাচ্ছে বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে। দামের পাশাপাশি রং নকশার বৈচিত্র্য আর স্থায়িত্ব বিবেচনায় পণ্য পছন্দ করছেন দর্শনার্থীরা। ৩৩ থেকে ৭০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সাধারণ মানের ডাইনিং টেবিল, ৪০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সোফা সেট। তবে ১০ থেকে ২০% মূল্য ছাড় পাচ্ছেন ক্রেতারা। সোফা হিসাবে ইউজ করতে পারতেছেন, আবার রাতের বেলা ওটাকে বেড হিসাবে কনভার্ট করতে পারতেছেন, এটা ভালো লাগছে। তারপরে আপনার আজকাল উডেন ফ্লোরের অনেক আইটেম দেখলাম। আলমারি দেখেছি একটা, তারপরে আপনার ড্রেসিং টেবিল একটা দেখছি। ১,২০,০০০ টাকার ভিতরে বাজেট আর কি আমার। প্রাইস না, গতবার খুব বেশি না, কাছাকাছি। বিক্রেতারা জানান, দেশে আসবাবপত্রের বাজার প্রায় ২৫,০০০ কোটি টাকার। মান ভালো হয় আগ্রহের কমতি নেই বিদেশি ক্রেতাদেরও। বাইরের বায়াররা বাণিজ্য মেলা থেকে ওনারা কিছু কোয়ারিজ জেনারেট করেন, পরবর্তীতে আমরা অফিসিয়ালি সেগুলো হ্যান্ডেল করি। আর বাণিজ্য মেলা থেকে আমাদের লোকাল কাস্টমাররাই বেশি অর্ডার করেন। ইন্ডিয়াতে আমাদের রিসেন্টলি হয়তো আমরা ওখানে কয়েকটা শোরুম ওপেন করব। আস্তে আস্তে আরও বিভিন্ন দেশে যাওয়ার কথাবার্তা চলতেছে, যেমন অস্ট্রেলিয়াতেও কথাবার্তা চলতেছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্র্যান্ডিং এর অভাবে প্রায় ৭০০,০০০ কোটি টাকার আসবাবপত্রের বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি আয় ছাড়ায়নি ১,০০০ কোটি টাকাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী হাসান সাফায়েত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাফায়েত। ইমতিয়াজ, শীতের এই রৌদ্রোজ্জ্বল সকালে বাণিজ্য মেলা প্রাঙ্গণে সকাল থেকে আমরা ছিলাম এবং সকালে 10টায় যখন বাণিজ্য মেলার মূল গেট খুলে দেয়া হয়, তারপর থেকে কিন্তু ক্রেতা দর্শনার্থীরা ধীরে ধীরে বাণিজ্য মেলা প্রাঙ্গণে প্রবেশ করছে। বিশেষ করে যেহেতু সকালের দিকে লোক সমাগম একটু কম থাকে, এই সময় মূলত বাণিজ্য মেলার ভেতরে যেসব স্টল প্যাভিলিয়ন রয়েছে সেগুলোতে যারা খণ্ডকালীন কাজ করেন তারাই মূলত সকাল সকাল বাণিজ্য মেলায় প্রবেশ করে এবং তাদের প্রবেশের পর ধীরে ধীরে কিন্তু বাণিজ্য মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে এবং আপনি জানেন যে মেলা কিন্তু আমরা প্রায় অর্ধেকটা পার করে ফেলেছি, অর্থাৎ সামনে আর বাকি অর্ধেক সময় আছে। তো সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কিন্তু ক্রেতা দর্শনার্থীরা এর আগে যারা আসতে পারেননি তারা কিন্তু সকাল সকালই বাণিজ্য মেলায় চলে আসছেন। বিশেষ করে কর্মব্যস্ত দিন হয়, আমরা অন্যান্য ছুটির দিন যেমন সকাল থেকেই একটা বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীর আনাগোনা দেখতে পাই, সেই দৃশ্য কিন্তু এখন দেখতে পাচ্ছি না। ক্রেতা দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম। তবে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন আশেপাশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আজকে দেখতে পাচ্ছি যে বেশ আনাগোনা বেড়েছে, তারা বিভিন্ন স্টলে যাচ্ছেন, ঘুরছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে বাণিজ্য মেলার শেষ দিকে এসে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণে যারা এখানে ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে স্টলগুলো দিয়েছেন, তারা কিন্তু ক্রেতা দর্শনার্থী আকর্ষণে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট, ছাড়, মূল্য ছাড়, বিভিন্ন গিফট দিয়ে কিন্তু তারা আকর্ষণের চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে আমরা শুরুর দিকে যে ঘাটতি দেখেছিলাম বা একটু হতাশা দেখেছিলাম বাণিজ্য মেলার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে, সেই বিষয়টি কিন্তু এখন অনেকটাই দূর হয়ে গেছে। তারা বলছেন যে
প্রথম এক সপ্তাহ পরে এসে কিন্তু মেলা বেশ জমজমাট হয়ে ওঠে এবং কেনা বেচা কিন্তু খুব ভালো হয়েছে। তো আগামী দিনগুলোতে তারাও আশা করছেন যে একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বেচা কিনা পর্যাপ্ত পরিমাণে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এখানে যারা দেশীয় পণ্য নিয়ে যারা বড় বড় স্টল প্যাভিলিয়নের মাধ্যমে অংশ নিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা পণ্য বিক্রির পাশাপাশি তারা একটি বড় সুযোগ হিসেবে দেখছেন পণ্য প্রদর্শন। কারণ আপনি জানেন যে প্রতি বছর কিন্তু দেশীয় যেসব প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে খাদ্য পণ্য, ফার্নিচার, প্লাস্টিক, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন যেসব দেশীয় প্রতিষ্ঠান রয়েছে তারা বাণিজ্য মেলাকে কেন্দ্র করে নতুন নতুন পণ্য কিন্তু বাজারে আনে। তো সেই পণ্যগুলোকে ভোক্তাদের কাছে সরাসরি এক্সপেরিয়েন্স করা বা সরাসরি দেখানোর, তাদেরকে সরাসরি উপলব্ধি করানোর সুযোগ কিন্তু বাণিজ্য মেলা থেকে তারা নেন এবং সেটি কিন্তু তারা খুব ভালোভাবে লুপে নেন এবং সেই কাজটি তারা কিন্তু করছেন। বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য এবং প্লাস্টিকের অনেক পণ্য আমরা স্টলগুলোতে ঘুরে দেখেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারে বাণিজ্য মেলা উপলক্ষে বেশ কিছু নতুন পণ্য তারা এনেছেন এবং এই পণ্যগুলো ভবিষ্যতে বাংলাদেশের মার্কেটে যখন ছাড়বেন তার ফিডব্যাকটা কেমন হবে তার কিন্তু একটা পূর্বাভাস বা একটা প্রাথমিক ধারণা কিন্তু এই বাণিজ্য মেলা থেকে এই ব্যবসায়ীরা নিচ্ছেন। এর পাশাপাশি বাংলাদেশের রপ্তানিমুখী যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে যেহেতু এই মেলার মূল আয়োজক কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো আমরা জানি, তো তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে প্রতি বছর কিন্তু বাণিজ্য মেলা থেকে প্রচুর পরিমাণে পণ্যের রপ্তানি আদেশ কিন্তু বাণিজ্য মেলা থেকে যায়। তো সেই বিষয়টি বিবেচনায় রেখে এখানে যারা দেশীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে আরো বেশি যাতে পণ্য রপ্তানি করা যায় বিদেশে। তো সেই বিষয়টি মাথায় রেখে তারা পণ্যের বৈচিত্র্য, পণ্যের মান এবং পণ্যকে আরো সুন্দরভাবে কি করে বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা যায় সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা স্টলগুলো, প্যাভিলিয়নগুলো সাজিয়েছেন। তো তারা আশা করছেন যে এবছর কিন্তু আরো বেশি পণ্য রপ্তানি হবে। বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু ফার্নিচার, খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং প্লাস্টিক পণ্য এগুলো কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 140টির উপরে দেশে রপ্তানি হচ্ছে। তো আগামীতে তারা আশা করছেন যে এই রপ্তানির পরিমাণ আরো বাড়বে। তো সবকিছু মিলিয়ে বাণিজ্য মেলা সকাল থেকে লোক সমাগম কম হলেও ক্রেতা দর্শনার্থীর আনাগোনা বাড়ছে এবং যত দুপুরের দিকে এসে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশা করছি। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 19তম দিনের খবরাখবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান সাফায়েত। শেষ হলো 3 দিনব্যাপী জাতীয় সবজি মেলা। রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নেয় সরকারি 10টি ও বেসরকারি 54টি প্রতিষ্ঠানের 74টি স্টল ও 4টি প্যাভিলিয়ন। নানা প্রজাতির উন্নত জাতের শাকসবজি, ফুলগাছ চাষাবাদের আধুনিক পদ্ধতি প্রদর্শন করা হয় মেলায়। মেলায় কৃষকদের সহায়তায় অংশ নেয় বিভিন্ন কৃষি সংস্থা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, বড় বড় প্রতিষ্ঠানের প্রতি নির্ভরশীলতা কমাতে নিজ নিজ বাড়িতে সবজি চাষ করতে হবে। এছাড়া কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার কমিয়ে আনতে কৃষকদের সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। নির্ধারিত মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি বালাইনাশক প্রয়োগ করছে। মৎস্য, মৃত্তিকা সম্পদ তথা সামগ্রিক জীববৈচিত্র্যের যে পরিবেশ ঝুঁকির সম্মুখীন হচ্ছে, এ ব্যাপারে কৃষকদের আরও সচেতন করতে এই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বার্ষিক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে বার্ষিক সম্মেলনে এমটিবির চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েতুল্লাহ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি সহ ব্যাংকের পরিচালকরা উপস্থিত ছিলেন। সেই সাথে ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গেল বছরে ব্যাংকের কার্যক্রম ও 2019 সালের লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা তুলে ধরা হয়। নীল পানি ও সাদা পাথরের রাজ্য সিলেটের ভোলাগঞ্জ দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। নতুন এই পর্যটন কেন্দ্রটির খবরাখবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ।
হ্যাঁ ইমতিয়াজ, যেমনটি বলছিলেন, আমরা আজকে চলে এসেছি সাদা পাথরের রাজ্য ভোলাগঞ্জে। এই ভোলাগঞ্জটি হলো একেবারে মেঘালয়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং ভারতের মেঘালয়ের যে চেরাপুঞ্জি যেখানে রয়েছে সেই চেরাপুঞ্জির পাদদেশে আমরা এখানে আছি। এবং চেরাপুঞ্জিতে যারা গিয়েছেন, চেরাপুঞ্জি থেকে বাংলাদেশের দিকে তাকালে বা নিচের দিকে তাকালে বাংলাদেশের যে অংশটি দেখা যায় সে অংশেই আমরা এখন দাঁড়িয়ে আছি। হয়তো যারা সেখানে গেছেন তারাই এই এখানকার সৌন্দর্য সম্পর্কে তারা অবহিত। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে এই ভোলাগঞ্জটি হলো সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত এবং সিলেটের জিন্দাবাজার থেকে এই ভোলাগঞ্জ পর্যন্ত দূরত্ব হচ্ছে মাত্র 36 কিলোমিটার। এই 36 কিলোমিটার পাড়ি দিয়ে যারা এখানে আসেন তারাই মূলত এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবং এটা অনেকটা জাফলং এবং বিছানাকান্দির মতোই এটা দেখতে, কিন্তু জাফলং কিংবা বিছানাকান্দির সৌন্দর্যকেও হার মানায়। এখানে যারা আসেন তারাও স্বীকার করেছেন। এবং জাফলংয়ের যে আমরা যেখানে আছি দেখতে পাচ্ছেন যে এই যে পাথর দেখতে পাচ্ছেন, জাফলংয়ের পাথরগুলো এখানকার পাথরের মতো সাদা নয়, এখানকার পাথরগুলো সাদা। এবং এই এদিকে যে ধলাই যে নদটি চলে গেছে, এই ধলাই নদের যে নীল পানি, এটাই মূলত পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এবং এখানকার আরেকটা সুবিধা হলো বিছানাকান্দিতে যারা যান সেখানে তাদের কাছ থেকে নৌকা ভাড়া নেওয়া হয় 1500 থেকে 3000 টাকা পর্যন্ত, কিন্তু এখানে 500 থেকে 700 টাকার মধ্যে পর্যটকরা এখানে এসে এই ভোলাগঞ্জ জিরো পয়েন্টে আসতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেই পাহাড়টি হলো ভারতের চেরাপুঞ্জির পাহাড়। এবং এখান থেকে আগে 65 সালের আগ পর্যন্ত এইদিকে মানুষ যাতায়াত করতে পারতো। এখানে একটি ইমিগ্রেশন ছিল, কিন্তু 65 সালের পর থেকে এই ইমিগ্রেশনটি বন্ধ হয়ে গেছে। এবং স্থানীয়রা বলছেন যদি এই ইমিগ্রেশনটি যদি আবারও চালু করা হয় তবে এইদিকে মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে চেরাপুঞ্জি কিংবা শিলংয়ে যেতে পারবে। এবং এখন যে মানুষ তামাবিলের দিকে যায়, তামাবিল থেকে শিলং যে 3 ঘন্টা লেগে যায়, এখান থেকে যেতে আরো অল্প সময় যাওয়া যাবে। এবং এখানকার যোগাযোগ ব্যবস্থাও অনেকটা ভালো। এবং এই ভোলাগঞ্জে যারা আসতে চান তাদের জন্য আরেকটা সুখবর হলো যে সিলেট থেকে ভোলাগঞ্জ পর্যন্ত যে সড়কটি, সেই সড়ক নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, মাত্র 5 কিলোমিটার বাকি আছে এবং বাকি সবগুলো কাজ শেষ হয়ে গেছে। প্রায় 600 কোটি টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে এবং সড়ক বিভাগ জানিয়েছে 6 মাসের মধ্যে এই সড়কের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এবং আমরা বলতে পারি যদি এই সড়কের নির্মাণ শেষ হয়ে যায় তবে মানুষের স্রোত কিন্তু এই দিকেই চলে আসবে। তবে এখানকার একটি সমস্যা আছে যে জাফলংয়ে কিছুটা মানুষের থাকার ব্যবস্থা থাকলে এই ভোলাগঞ্জে এখনো সেভাবে থাকার জন্য কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি এবং এখানে খাওয়ারও তেমন রেস্টুরেন্টেরও ব্যবস্থা নেই। তবে কিছুদিন আগে এখানে সিলেট চেম্বারের সভাপতি ঘুরে গেছেন এবং তারা পরিকল্পনা নিচ্ছেন এখানে মানুষের থাকার জন্য ব্যবস্থা করার, এবং তারাও সিলেটের জেলা প্রশাসন সহ পর্যটন কর্পোরেশনের সঙ্গে কথা বলছেন এবং তারাও বলছেন যদি এখানে সরকার যদি এদিকে নজর দেয় তবে পর্যটকদের অনেকটা সুবিধা হতে পারে। এবং এখানে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পাথর তোলাও নিষিদ্ধ, অনেকদিন ধরে পাথর তোলা নিষেধ করা হয়েছে। তবে মাঝে মধ্যে এখানে রাতের বেলা পাথর চুরি হয়, এলাকাবাসী আমাদেরকে বলেছেন। এবং এই পাথর চুরি যদি বন্ধ করা যায় তবে এখানকার সৌন্দর্য এখন যেভাবে আছে এই সৌন্দর্যটা অনেকদিন টিকবে, এলাকাবাসী এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং সিলেটের যে পর্যটন আপনারা দেখতে পাচ্ছেন, সিলেটের পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরেও এইদিকে সেভাবে আগে নজর ছিল না সরকারের, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে সরকারের নজরও এদিকে পড়ছে এবং পর্যটনের অনেক উন্নয়ন হচ্ছে। আপনাদেরকে আমরা গতকালও একটি প্রতিবেদন সময় সংবাদে গিয়েছে যে জাফলংয়ের উন্নয়নে সরকার হাত দিয়েছে এবং জাফলংয়ে সিঁড়ি নির্মাণ করা হয়েছে। এবং আমরাও কথা বলেছিলাম সিলেটের পর্যটন কর্পোরেশনের সঙ্গে, তারা বলেছেন যে এই ভোলাগঞ্জের রাস্তার কাজ শেষ হয়ে গেলে তারা ভোলাগঞ্জের দিকে তারা নজর দিবেন এবং এখানে যাতে দ্রুত সময়ের মধ্যে মানুষ আসতে পারে এই জিরো পয়েন্টে সেই ব্যবস্থাও তারা করে দিবেন। এবং এখানে পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকেও এখানে নৌকার ব্যবস্থা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার পানিগুলো কতটা স্বচ্ছ, এই মূলত এই স্বচ্ছ পানিগুলোই এখানকার সবচেয়ে আকর্ষণীয়। এবং এখানকার যে ধলাই নদের যে স্বচ্ছ পানি দিয়ে যখন নৌকাতে করে আপনি আসবেন এই জিরো পয়েন্টে, তখনই আপনি সবচেয়ে বেশি রোমাঞ্চিত হবেন। এবং এই নীল পানি, পাথরের মধ্যে স্বচ্ছ পানি চলে যাচ্ছে কলকল শব্দ করে।
এখানে পর্যটকরা এসে মূলত তারা গা ভাসিয়ে দেন এই পানিতে। তবে এখনো পর্যন্ত এই পর্যটন কেন্দ্রটি পর্যটকদের কাছে সেভাবে পরিচিত হয়ে ওঠেনি, কারণ অনেকেই জানেন না যে এখানে এমন একটি সুন্দর জায়গা আছে। তবে গণমাধ্যমের বদৌলতে মানুষ কিছু কিছু আসছে। আমরা নৌকার মাঝি যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে 5 থেকে 6টি নৌকা প্রতিদিন এই 0 পয়েন্টে আসে, যেখানে আপনারা জানেন যে জাফলংয়ে প্রতিদিন কয়েক হাজার পর্যটক জাফলংয়ে যান এবং বিছানাকান্দিতে যান। এই জায়গাটি এখনো পরিচিত না হওয়ার কারণেই মূলত পর্যটকরা আসেন। এবং এই আমি আগে বলেছিলাম যে এই যে চেরাপুঞ্জির কথা, এই চেরাপুঞ্জি থেকে এদিকে সুস্বাদু কমলা নামে, এবং এই কমলাগুলো এখানে পর্যটকরা এসে সুস্বাদু কমলা খেতে পারেন, ভারতের কমলা এবং ভারতীয়দের যে অন্যান্য যে ফলগুলো আছে সেই ফলও এদিকে নামে। এই ফলগুলো পর্যটকরা এসে এখানে তারা কম দামে কিনে নিতে পারেন। এই ছিল ইমতিয়াজ আমার কাছে ভোলাগঞ্জ থেকে সবশেষ খবর। দর্শক, সিলেটের মনোমুগ্ধকর পর্যটন স্থান ভোলাগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। এবার জানিয়ে দেব ডিএসসি লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে। শুরুতে আমি জানিয়ে দিই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 28 পয়েন্টেরও বেশি কিন্তু বেড়েছে। অর্থাৎ এই সূচকটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই কিন্তু প্রধান সূচক ডিএসসি এক্স অবস্থান করছে। এই সূচকটি এখন 5978 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি শরীরভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স, এই সূচকটিও 6.58 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1328 পয়েন্টে। অর্থাৎ ডিএসসি শরীরভিত্তিক সূচকে কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখতে পাচ্ছি। তৃতীয় যে সূচকটি রয়েছে ডিএসসি বাছাই সূচক অর্থাৎ ডিএসসি 30 ইন্ডেক্স, এই সূচকটি 5.20 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2054 পয়েন্টে। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকই কিন্তু সকাল থেকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি অর্থাৎ সকাল থেকে যতটুকু লেনদেন হয়েছে তাতে মাত্র 291 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 189টি, দর কমেছে 88টি প্রতিষ্ঠান। তবে দর কমেছে 41টি প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার দর হারিয়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানই কিন্তু দর ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন অতিবাহিত করছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচকগুলো ছিল সেই সূচকগুলোর অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উন্নত এলাকায় বেশি মূল্যে শ্রম বিক্রি করতে গিয়ে প্রাণ হারায় নীলফামারীর স্কুল ছাত্ররা, এখনও শেষ হয়নি দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, মত বিশ্লেষকদের। পণ্য খালাসে জটিলতা ও শুল্ক ছাড় না দেওয়া সহ নানা কারণে চাঁপাইনবাবগঞ্জ বন্দরে কমেছে আমদানি কার্যক্রম, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ বন্দর কর্তৃপক্ষ। আগামী বাজেটে কর ও শুল্ক হার কমিয়ে নতুন কাঠামো নির্ধারণ করা হবে জানালেন অর্থমন্ত্রী। দায়িত্বে গাফিলতি সহ্য না করার হুঁশিয়ার এনবিআর চেয়ারম্যানের। এবং স্বাস্থ্য খাতে চাহিদা বেড়ে যাওয়ায় নার্সিং শিক্ষায় আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের, যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাস পরিবর্তনের তাগিদ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।